বাসায় এসে কারোর সাথে কথা না বলে সোজা রুমে চলে আসি। ওয়াশরুমে এসে ট্যাপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি। কিছু সময় পর চোখের মুখে পানি দিয়ে রুমে এসে বেডে শুয়ে ভাবছি মিষ্টি আমার সাথে এমন করতে পারলো। তখনই রিফা এসে আমার বুকে শুয়ে বলে, পাপ্পা, তোমার কিছু হয়েছে? তোমার চোখ এমন ফুলে আছে কেন? তুমি কি কান্না করেছো? কিছু হয়নি মামুনি। আচ্ছা, তোমার আম্মু কোথায় গেছে? মাম্মাম তো বাইরে গেছে, একটু পর চলে আসবে বলেছে। আচ্ছা, তুমি দিদিমণির কাছে যাও, আমি একটু ঘুমাবো। রিফা ঠিক আছে বলে আমার গালে চুমু দিয়ে চলে যায়। আমি একটু আগে নিজের চোখে দেখা দৃশ্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। বাসায় এসে দেখি রিফা আম্মুর সাথে বসে খেলা করছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার গালে চুমু দেয়। তোমার পাপ্পা চলে এসেছে? মাম্মাম জিজ্ঞেস করেছিল তুমি কোথায় গেছো, আর কিছু বলেনি। আচ্ছা, তুমি দিদার সাথে বসে খেলা করো। রিফাকে আম্মুর কাছে রেখে রুমে এসে দেখি আতিক ঘুমিয়ে আছে। আমি ওর পাশে শুয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে দেখি মিষ্টি আমার পাশে শুয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসতে আম্মু বলে, অফিসে কিছু হয়নি আম্মু, আর ঘুম থেকে উঠেছি তাই হয়তো এমন লাগছে। তোমাকে কেন মিথ্যে বলবো আম্মু? এখানে থাকলে আম্মুর প্রশ্নের উত্তর দিতে গেলে কান্না করে ফেলবো। কিছু না বলে বাসা থেকে বের হয়ে হাঁটছি। ক্ষুধার জন্য হাঁটতেও পারছি না। একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নেই। এরপর একটা চায়ের দোকানে এসে এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে খেতে থাকি। ঘুম থেকে উঠে দেখি আতিক নেই। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। রিফা আমার কোলে বসে বলে, মাম্মাম, তুমি বাইরে থেকে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসোনি কেন? পাপ্পাও আজকে কিছু আনেনি। সরি মামুনি, মনে ছিল না। এরপর আবার যখন যাব মনে করে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব। রিফা ঠিক আছে বলে গালে চুমু দিয়ে কোলে বসে থাকে। আমি আম্মুর সাথে বসে টুকটাক কথা বলছি। চা আর সিগারেটের বিল দিয়ে রিফার জন্য কিছু চকলেট নিয়ে বাসায় চলে আসি। মিষ্টি আম্মুর সাথে বসে কথা বলছে। রিফা আমাকে দেখে দৌড়ে চলে আসে, আমার কোলে ওঠে। আমি ওর গালে চুমু দিতেই বলে, পাপ্পা, তুমি স্মোকিং করেছো? কোকে না তো মামুনি, আমি কেন স্মোকিং করব? তুমি মিথ্যা কেন বলছো? তোমার মুখ থেকে স্মোকিং এর গন্ধ আসছে। রিফার কথা শুনে আমি তো অবাক, বোকা বনে গেলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আসে, মিষ্টি মিটমিট করে হাঁটছে। তুই আবার এসব খেয়েছিস? তোকে আমি কতবার বারণ করেছি এসব না খেতে? আসলে আম্মু বন্ধুদের সাথে দুষ্টুমি করে খেয়েছি, আর হবে না। মনে থাকে যেন কথাটা। আমি মাথা নেড়ে রিফাকে নিয়ে রুমে চলে আসি। এরপর পকেট থেকে চকলেট বের করে ওকে দেই। রিফা বসে বসে চকলেট খাচ্ছে। মিষ্টি রুমে এসে বিছানার অপর পাশে বসে বলে, রিফা, তোমার পাপ্পাকে বলো গিয়ে খাবার খেয়ে নিতে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। বাসায় রান্না হবার পরেও বাহিরে খাওয়াটা কি প্রয়োজন ছিল? এখন অসুস্থ হলে কি হবে? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, নিজেকে নিয়ে ভাবো, আর কারো মন যেন না ভাঙে। আমাকে কিছু বলতে না দিয়ে এই ওয়াশরুমে চলে যায়। আমি আতিকের কথার আগা মাথায় কিছুই বুঝতে পারলাম না। আমি আবার কার মন ভেঙেছি? হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আব্বু কল করেছে। আলহামদুলিল্লাহ মা, আমরা ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি আব্বু। আমার নানু ভাই কোথায়? ওর আব্বু চকলেট এনে দিয়েছে, সেগুলোই খাচ্ছে বসে বসে। ও আচ্ছা, তোমার আম্মু তোকে আর জামাইকে আসতে বলেছিল। ঠিক আছে আব্বু, কাল সকালে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে জামাইকে নিয়ে চলে আসিস। ঠিক আছে বলে কল কেটে বসে আছি। আতিক ওয়াশরুম থেকে বের হয়ে আসলে বলি, আব্বু কল করেছিল, কাল সকালে আপনাকে আমাকে যেতে বলল। আমার অফিস আছে, তুমি রিফাকে নিয়ে চলে যাও, আমার সময় হবে না। 2 দিনের জন্য অফিস থেকে ছুটি নেওয়া যায় না? না, যায় না। আর আমার ওখানে কোনো প্রয়োজন নেই। তোমাকে নিয়ে যাওয়ার জন্য তো মানুষ আছেই, তাকে কল করে বলো, এসে নিয়ে যাবে। আবারও কিছু না বলতে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আতিকের কি হয়েছে বুঝতে পারছি না। তখনও কিভাবে কথা বললো, আবার এখনো। আতিক কি আমাকে রাফির সাথে কথা বলতে দেখেছে? কিন্তু রাফি তো আমার ফ্রেন্ড। আতিক হয়তো আমাকে ভুল ভাবছে, ওর সাথে কথা বলতে হবে।
রাতে সবাই একসাথে ডিনার করে নেই। রুমে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ি। একটু পর মিষ্টি রিফাকে নিয়ে রুমে আসে। আমি উল্টো পাশ হয়ে শুয়ে পড়ি। এখন আর আতিককে বিরক্ত করতে ইচ্ছে করছে না, তাই আর কিছু না বলে রিফাকে নিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আতিক রুমে নেই। ওয়াশরুমে ব্যালকনিতে গিয়েও দেখি নেই। ফ্রেশ হয়ে নিচে আসতে আম্মু বলে আতিক অফিসে চলে গেছে। এত সকালে অফিসে চলে গেল আজকে? আম্মুর সাথে সকালের নাস্তা তৈরি করে 3 জন নাস্তা করে নিই। একটা হোটেলে এসে খাবার খেয়ে চলে আসি অফিসে। আর সবার আগেই আমি এসেছি। দারোয়ান চাচা এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হয়। আমি কিছু না বলে অফিসের ভেতরে এসে কাজ করছি। আম্মুকে বলে রিফাকে নিয়ে রুমে এসে রেডি করে দেই। আমিও রেডি হয়ে নেই। এরপর আতিককে কল করে রিফার কাছে মোবাইল দিয়ে সব শিখিয়ে দেই কি বলতে হবে। কাজের মাঝে মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মিষ্টি কল করেছে। কিছু সময় ভেবে কল রিসিভ করি। বলো, কেন কল করেছো? পাপা আমি বলছি। মামুনি বলো। আমি আর মাম্মাম নানু বাড়ি যাচ্ছি। তুমি অফিস শেষ করে নানুর বাসায় চলে আসবে। আমার তো কাজ আছে মামুনি, তুমি গিয়ে মামামের সাথে এবার ঘুরে আসো। আমি পরের বার যাব। তুমি যদি না আসো আজকে, তাহলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস শেষ করে আসবো। তোমরা সাবধানে যেও, আর পৌঁছে আমাকে কল করো। আমার লক্ষ্মী পাপ্পা। তোমাকে লাইনে আনার রাস্তা আমার জানা আছে। তোমাকে না বলতে আমাকে না বলতে পারবে, কিন্তু মেয়েকে না বলবে কি করে? রিফাকে নিয়ে নিচে এসে আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সার কাছে এসে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দেই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব কিছু মুখ বুঝে মেনে নিব। কিছু সময় চুপচাপ বসে থেকে আবার কাজ করতে থাকি। বাসার কাছাকাছি এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। আব্বু অফিসে যায়নি। আমাদের কাছে এসে রিফাকে কোলে নিয়ে কপালে গালে চুমু দিয়ে বলে, কেমন আছে আমার নানু ভাইটা? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার পাপা কোথায়, আসেনি? ওর অফিসে একটু কাজ পড়ে গেছে, অফিস থেকে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে আয়। বাসার ভেতরে গিয়ে আম্মুর সাথে কুশল বিনিময় করি। হল রুমে বসে কিছু সময় আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। বিকেল 5টায় অফিস শেষ হলে নিচে এসে রিফার জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে নেই। এরপর রিক্সা নিয়ে চলে আসি সোজা শ্বশুরবাড়ি। রিফা উঠানে বাচ্চাদের সাথে খেলা করছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কোলে উঠে গালে চুমু দেয়। পাপ্পা তুমি এত লেট করে আসলে কেন? অফিসে কাজ ছিল মামুনি, তাই। তুমি দুপুরে খেয়েছো? পাপ্পা খেয়েছি। চলো বাসার ভেতরে। রিফাকে নিয়ে বাসার ভেতরে এসে আঙ্কেল আন্টির সাথে কুশল বিনিময় করি। মিষ্টিও হলরুমেই বসে আছে। মিষ্টিমা, জামাইকে তোর নিয়ে যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিক আগে, এরপর কথা বলবো। আমি মিষ্টির সাথে ওর রুমে এসে ফ্রেশ হয়ে নেই। সমস্যা হলো চেঞ্জ করে কি পরবো? আমি তো কোনো ড্রেসই নিয়ে আসিনি। রুমে এসে দেখি একটা টি শার্ট আর একটা ট্রাউজার রাখা, আর ড্রেসগুলো আমারই। আসার সময় নিয়ে এসেছি, আপনি তো বললেন আপনি আসবেন, তাই। আসতে চাইনি, রিফার জন্য বাধ্য হয়েছি। না আসলে আমাকে কেন আপনার বাসায় নিয়ে গেছেন? রাগ করে থাকার কথা আমার, আর সেখানে আপনি রাগ করে আছেন। দোষও করবেন আবার রেগেও থাকবেন। ভুল হয়ে গেছে, তখন সত্যিটা জানতাম না, তাই ফিরিয়ে নিতে এসেছি। এখন মনে হচ্ছে আমি কারো সুখের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছি। বাট সমস্যা নেই, আমি তোমার সুখের রাস্তায় বাধা সৃষ্টি করব না। শুধু রিফাকে আমাকে দিয়ে দিও, আর কিচ্ছু চাই না। I don't understand anything you've said. I will give it to Arifa. Tell me what happened. Nothing. There are some trusts that cannot be hidden. I just want to live with the girl. I must be punished for what I did wrong. আবারও কথা না শুনে চলে গেল। আমি এবার শিওর আতিক রাফির সাথে কথা বলতে দেখেছে। আমার ওর সাথে কথা বলতে হবে। এভাবে চলতে থাকলে আমি সত্যি ওকে হারিয়ে ফেলবো। আমার মনে দেওয়ালে যে ওরই ছবিটা রেখেছি খুব যত্নে। আমি ওকে ছাড়া মরে যাব। এতগুলো বছর ওর ভালোবাসা আর ওর দেওয়া স্মৃতি রিফাকে নিয়েই যে বেঁচে আছি।
রিফা আমার কোলে বসে আছে। আন্টি আমার প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি। খাওয়া শেষ করে সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলছি। তো বাবা, চাকরি বাকরি কেমন চলছে? খুব ভালো আঙ্কেল। এখন তো আমি ম্যানেজার, তাই সব কিছুর দায়িত্ব আমার উপরেই। কাজের চাপটাও একটু বেশি। আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন আঙ্কেল, কি বলবেন? এতে পারমিশন নেবার কি আছে আঙ্কেল? আমার তো বয়স হয়ে গেছে। তুমি যদি আমার অফিসের সকল দায়িত্ব নিতে, তাহলে আমার জন্য খুব ভালো হতো। এটা আমি পারবো না আঙ্কেল। আর তাছাড়া এটা ভালোও দেখায় না। ভালো কেন দেখাবে না? আমার যা কিছু আছে সবই তো আমার মেয়ের। আর মিষ্টির মানে সব তোমারই। তুমি তোর হাজব্যান্ড। আমি এটা পারবো না আঙ্কেল। আপনি মিস্ত্রিকে সব বুঝিয়ে দিন, ওই না হয় আপনার অফিস দেখাশোনা করবে। তুমি থাকতে আমি কেন এসব করব? আপু তো ঠিকই বলেছে, আমার মানেই তোমার, আর তোমার মানেই আমার। তুমি চাকরি ছেড়ে দিয়ে আব্বুর অফিসের দায়িত্ব নাও। আচ্ছা, এত চাপ দেওয়ার কিছু নেই। তুমি আজকে রাত ভাবো, তারপর বলো কি করবে বাবা। আমি হুম বলে উঠে রুমে চলে আসি। সোফায় শুয়ে ভাবছি কি করব। আমি তো আর সারা জীবন মিষ্টির পাশে থাকবো না। ওর জীবনে অন্য কেউ আছে, আর সেই থাকবে। আমি এসবের দায়িত্ব নিতে পারবো না। কি ভাবছো, কি করবে? ভাবার কিছু নেই, আমি এটা পারবো না। তোমার লাইফে তো অন্য কেউ আছে। তোমার আব্বুকে বলে তাকে এই সব কিছু বুঝিয়ে দাও। ভুল বোঝা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? ভুল বুঝেছি তাই না? আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা ছেলের সাথে বসে কথা বলতে আর হাসাহাসি করতে। একটা ছেলের সাথে হেসে কথা বললেই তার সাথে প্রেম হয়ে যায়? সেদিন জিজ্ঞেস করতে পারতে কে ওই ছেলে। তা না করে নিজের মতো করে গল্প সাজিয়ে নিয়েছো। কোন অধিকারে জিজ্ঞেস করব? তুমি তো আর আমাকে তোমার হাজবেন্ড হিসেবে মানো না। শুধু রিফার কথা ভেবে ইচ্ছে না থাকার পরও আমার সাথে আসো। হ্যাঁ আছি, রিফার কথা ভেবে। কিন্তু তাই বলে তোমাকে ভুলে গেছি এইটা তো নয়। আর তোমার জায়গায় অন্য কাউকে কখনো দেওয়া সম্ভবও নয়। যদি পারতাম তাহলে 5 বছর তোমার জন্য অপেক্ষা করে থাকতাম না। আমার জন্য কতটা অপেক্ষা করেছো সেটা দেখছি এই কিছু দিনেই। রিফা মামনি, তুমি তোমার নানুর কাছে যাও। কোথাও যাবে না। মামুনি, তুমি আমার কাছে আসো। মামুনি, তুমি চাও না আমি আর তোমার পাপ্পা একসাথে তোমার সাথে থাকি? আমি তো এটাই চাই, তুমি আর পাপ্পা একসাথে থাকো। তাহলে তুমি এখন তোমার নানুর কাছে যাও। রিফা আর কিছু না বলে রুম থেকে চলে যায়। আমার মোবাইল বেজে ওঠে। আম্মু কল করেছে। আম্মু বলো। তুই কি বৌমাদের বাসায় চলে গেছিস? আম্মু, কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই গিয়েছিস কিনা সেটা জানতে কল করেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আমি ঠিক আছে এই বলে কল কাটতেই মিষ্টি গিয়ে দরজা বন্ধ করে আমার কাছে এসে বলে, উঠে দাঁড়াও। না আমি উঠবো না। আমি উঠতে বলেছি না? তোমার সাথে কথা আছে। কি বলবে বলো, আমি শুনছি। মিষ্টি আর কিছু না বলে আমার উপরে শুয়ে পড়ে। আমি বেশ অবাক হই মিষ্টির এমন কাণ্ডে। ছেলেটার নাম রাফি। ও আমার ফ্রেন্ড, একটা মেয়েকে ভালোবাসে। আর কিভাবে মেয়েটাকে ওর মনের কথা বলবে সেটা জানার জন্যই এসেছিল। তো আমি কি করব? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করছি। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। মিষ্টি লজ্জা মাখা চোখে আমার দিকে তাকিয়ে গুনগুন করতে থাকে। আমায় মেখে রেখো সাথে, প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোন জামার হাতায়, মন গুছিয়ে নেবার ছলে, সুখ রাখলে তোমার কোলে, তুমিও থেকো প্রিয় কবিতায়। কি কিছু বুঝেছো নাকি আরো কিছু বোঝাতে হবে? আমি কিছু বুঝতে চাই না, ওপর থেকে ওঠো। এখন মেরে নাক ফাটিয়ে দেব কিন্তু। প্রথম আমি তোমাকে কষ্ট দিয়েছি, এরপর তুমি আমাকে কষ্ট দিয়েছো, হিসাব বরাবর। এখন ভুল বুঝে কেন কষ্ট দিচ্ছ আমাকে, আর নিজেও কষ্ট পাচ্ছ? তুমি যদি 5 বছর আগে এমন না করতে, তাহলে এখন আমাদের আরো কয়টা বেবি থাকতো। কথাটা বলেই মুখে হাত দেয় মিষ্টি। আমি মিষ্টির মুখ থেকে হাত সরিয়ে ওর নাক ঘষে বলি, এখনও কিন্তু অনেক সময় আছে, চাইলে আর কয়েকটা নেওয়া যেতে পারে। সেটা পরে হবে, আগে বলো আর কখনো আমাকে কষ্ট দিবে না।
আর কখনো কষ্ট দিব না। এখন থেকে বাকিটা জীবন শুধু ভালোবেসে কাটাবো। আর হ্যাঁ, আমি কিন্তু আর নিচে শুতে পারবো না, শরীরে ব্যথা হয়ে গেছে। আর নিচে শুতেও হবে না, এখন থেকে আমি তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকবো। আচ্ছা, এখন কি আমরা আমাদের মেয়ের জন্য ভাই আনতে যাব? আর আতিকের কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নেই। আতিক আমার থুতনিতে হাত রেখে ওর মুখোমুখি করে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। একটু পর কোলে করে আমাকে বিছানায় শুইয়ে দেয়। আমার পাশে শুয়ে কপালে গালে চোখে নিজের ঠোঁট ছোঁয়ায়। এরপর দুজনের এতদিনের মান অভিমান শেষ হয়ে দুটি মনে নতুন মিলনের সাথে সাথে আমাদের শরীরও এক হয়ে যায়। কিছু সময় পর দুজনে উঠে গোসল করে চেঞ্জ করে বাইরে এসে হলরুমে বসে আছি। রিফা এসে আমার গালে চুমু দিয়ে কোলে বসে বলে, পাপ্পা তুমি সন্ধ্যার সময় গোসল করেছো কেন? মেয়ের এমন প্রশ্নে থতমত খেয়ে যাই। আঙ্কেল আন্টিরা উঠে চলে যায় হাসতে হাসতে। মিষ্টি মুখে হাত রেখে হাসছে। তোমার মাম্মাম জানে, তোমার মাম্মামকে জিজ্ঞেস করো। মাম্মাম তুমিও আবার গোসল করেছো? তোমরা দুজন এই সময় কেন গোসল করেছো? আসলে মামনি, তোমার পাপ্পা আমার গায়ে পানি দিয়ে দিয়েছে, তাই আমিও দিয়ে দিয়েছি, এই জন্যই গোসল করেছি। তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করো। মেয়ের কথা শুনে দুজনেই দুদিকে তাকাই। মিষ্টি রিফাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমরা আর ঝগড়া করব না, এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। সত্যি মাম্মাম? সত্যি মামুনি। আরও কিছু সময় তিনজন বসে গল্প করি। রাতে ডিনার করতে বসেছি। আঙ্কেল বলে, কি বাবা, কিছু ঠিক হলে? আমার কোনো সমস্যা নেই আঙ্কেল, তবে আমি এমডির পদে বসলেও বাকি স্টাফদের মতোই থাকতে চাই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো বাবা। টুকটাক কথা বলতে বলতে ডিনার শেষ করি। এরপর রুমে এসে রিফাকে দুজনে মাঝখানে রেখে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে রিফাকে একপাশে শুইয়ে দিয়ে আমি আতিকের বুকে শুয়ে থাকি। আতিক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি ঘুমাচ্ছে না? তোমার বুকে না শুলে আর ঘুম আসবে না। মেয়ে যদি ঘুম থেকে উঠে দেখে ওর জায়গায় তুমি শুয়ে আছো, তাহলে কি হবে? কিছুই হবে না, ঘুমাও এখন। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আরও দুদিন মিষ্টিদের বাসায় থেকে চলে আসে আমাদের বাসায়। আমি পরের দিন থেকে মিষ্টির আব্বুর অফিসে বসি। এভাবে আনন্দ হাসিতে কেটে যায় 5 মাস। আজ শুক্রবার, অফিস বন্ধ, সকাল থেকে বাসায় আসি। পাপ্পা চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে মামুনি, মিষ্টি রিফাকে রেডি করে দিয়ে তুমি রেডি হয়ে নাও। আমি মাথা নেড়ে ঠিক আছে বলে রিফাকে নিয়ে চলে আসি রুমে। দুজনে রেডি হয়ে রুম থেকে বের হয়ে তিনজন বাসা থেকে বের হয়ে রিক্সা করে ঘুরতে এসেছি। একটা পার্কে তিনজন ঘুরছি, হঠাৎ মাথা ঘুরতে থাকে। আতিক বুঝতে পেরে আমাকে ধরে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। আচ্ছা চলো ডক্টরের কাছে যাই। তেমন কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হবে না, পাশেই একটা হসপিটাল আছে, চলো। মিষ্টি আর রিফাকে নিয়ে চলে আসি ডক্টরের কাছে। ডক্টর মিষ্টিকে কিছু টেস্ট করায়। রিপোর্টের জন্য অপেক্ষা করছি। অনেকটা সময় পর ডক্টর হাসি মুখে রিপোর্ট নিয়ে আসে। ডক্টর নিজের চেয়ারে বসে আমাদের দিকে তাকিয়ে বলে, আমি মা হতে চলেছি। রিফা তো খুশিতে নাচানাচি করছে আর বলছে আমার ভাইয়া হবে। আতিক ডাক্তারকে ধন্যবাদ দিয়ে আমাদের নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। আব্বুকে কল করে বাসায় আসতে বলে। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। রিফা আম্মুর কাছে গিয়ে বলে, দিদিমণি আমার ভাইয়া হবে, ডক্টর আঙ্কেল বলেছে। ডক্টর আঙ্কেল বলেছে তোমার ভাইয়া হবে? আতিক, সত্যি? আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় খুশির খবর। আমি বিআইকে কল করে আসতে বলি। আমি বলেছি আম্মু, আসছে ওনারা। কিছু সময় পর আব্বু আম্মু দুজনে আসে। বাসায় আসতেই রিফা আব্বু আম্মুর কাছে গিয়ে সব বলে। আব্বু আম্মু দুজনেই খুব খুশি। আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ির সাথে বসে কথা বলছে। আতিক আমাকে নিয়ে রুমে চলে আসে। রুমে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, খুশিতে কান্না করে ফেলে। চোখের পানি মুছে আমার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। খুব খুশি লাগছে আজকে, জানো আমাদের ঘরে আরও একজন নতুন অতিথি আসছে। আমার কিছুদিন থেকে এমনটা মনে হচ্ছিল, কিন্তু শিওর ছিলাম না। আজকে শিওর হয়ে গেলাম। তুমি আমাকে আগে বললে না কেন?
রিফা হবার সময় আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু এবার আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো। তোমার কোনো রকমের সমস্যা হতে দিব না। রিফা যখন হয় আমি তোমাকে খুব করে চেয়েছিলাম, কিন্তু তখন তো তুমি ছিলে না। এবার আছো, তোমাকে আর দূরে যেতে দিব না। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আজ আমরা দুজনে খুব খুশি। আপনারা খুশি তো? আজকের মতো আসছি, আর গল্পটা এখানেই শেষ করছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।